খুঁজে দেখেন, বাংলাদেশের জরিপ করে দেখেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ আপনাদেরকে ধোঁকাবাজ ভাবে। তারা এখন ক্ষমতায় এসে একের পর এক মিথ্যা কথা বলছেন, খোদ তাদের প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলছেন। জামাত এবং এনসিপি ক্ষমতায় আসলে অর্থমন্ত্রী কে হবে সেরকম কোনো যোগ্য লোক জামাত এবং এনসিপিতে নাই। শুধু তখন না, যখন এনসিপি গঠনের আগে আমরা নাগরিক কমিটি গঠন করি, তখনও বলা হয়েছিল, একাধিকবার বলা হয়েছে যে বিএনপি নেতারা যারা এখন বড় বড় মন্ত্রীরা তুচ্ছ-তাচ্ছিল্য করে বলেছেন এই সকল ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে আমরা কোনো আলোচনায় বসবো না। এখন যারা এনসিপির নেতা, যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তাদের ব্যাপারে বলা হতো, আমি কোটান করে বলছি, আপনার পেপার পত্রিকা খুঁজতে পাবেন, এই সকল ছোট ছোট ছেলেদের সঙ্গে আমরা বসে আলোচনা করবো না। তার মানে হচ্ছে তাদের চোখে এনসিপির নেতারা একদিকে ছোট ছোট ছেলে মেয়ে, আর দ্বিতীয় দিকে হচ্ছে তারা কেউ বাংলাদেশের মন্ত্রিত্ব সামলাবার জন্য, ক্যাবিনেট সামলাবার জন্য যোগ্য না। তো ফলত যোগ্য ব্যক্তিরা এখন কি করছেন, যোগ্যরা এখন ক্ষমতায় এসছেন, তাদের ভাষায় 2/3 মেজরিটি নিয়ে তারা এখন ক্ষমতায় এসে একের পর এক মিথ্যা কথা বলছেন, খোদ তাদের প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলছেন। কি করছেন তিনি গতকালকে বলছেন 1979 সালে তার হাতে ভাসানি ধানের শীষ তুলে দিচ্ছেন। একজন লোক মারা গেছে তার থেকে প্রায় 3 বছর আগে, 3 বছর পর সেই লোকটাকে তার হাতে এসে ধানের শীষ তুলে দিচ্ছে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কোন পার্লামেন্টে বসে, পার্লামেন্টের প্রত্যেক মিনিটে 2 লক্ষ টাকার বেশি খরচ হয়, জনগণের ট্যাক্সের প্রত্যেক মিনিটে 2 লক্ষ টাকা খরচ করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী দুইজনেই অহংকারের সহিত বাগাড়ম্বরতা করে সবকিছু মিথ্যা কথা বলেন, একের পর এক মিথ্যা কথা বলেন, জনগণের টাকা নষ্ট করে জনগণের পার্লামেন্টে বসে একের পর এক মিথ্যা কথা বলেন। হুট করে এসে বললেন যে যেই গুম প্রতিকার অধ্যাদেশটি ইন্টারিম গভর্নমেন্ট জারি করেছিল সেখানে নাকি গুমের সাথে 10 বছরের বেশি নাই। সেটা মিথ্যা কথা। ওই অধ্যাদেশে গুমের সাজা, মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন সবকিছু আছে। এসে বললেন 10 বছরের বেশি নাই, সুতরাং আমাদের এই অধ্যাদেশটি আইনে পরিণত করতে হবে, তার আগে সংশোধন করতে হবে। তারা এসে বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে তারা জুলাই যোদ্ধাদের জন্য যে অধ্যাদেশটি জারি করেছেন তাদের নিরাপত্তার জন্য সেটি নাকি যথেষ্ট। সেখানে মজার ব্যাপার আছে, 5 নম্বর ধারায় বলা হচ্ছে যদি জুলাই মাসে রাজনৈতিক প্রতিরোধের কারণে কেউ মারা যায় নিরাপত্তা বাহিনীর, তবে সেই ব্যাপারে কোনো মামলা রুজু করা থেকে শুরু করে কাউকে কোনো রকমের গ্রেফতার করা যাবে না। তবে পরে ক্লোজে বলা হচ্ছে তবে কেউ যদি বিশৃঙ্খলার মধ্যে গিয়ে কাউকে মেরে ফেলে তবে তাকে আইনের ব্যবস্থা করতে হবে। এখন আপনি ঠিক করবেন কেমনে? এক ধরেন যে সকল পুলিশরা মারা গেছেন, একজন পুলিশ মারা গেছেন, সে কি রাজনৈতিক প্রতিনিধি মারা গেছেন জুলাই মাসে, নাকি বিশৃঙ্খলার সুযোগে তাকে কেউ মেরে ফেলেছে? এখন আপনি এই দুইটাকে ঠিক করবেন কেমনে? এই দুইটার মাপ মানে পরিমাপের বাটখারাটা কিভাবে করবেন আপনারা? বলা আছে ওই অধ্যাদেশই যেটা ঠিক করবে মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশন ঠিক করবে যে কাকে, কোন পুলিশ বিশৃঙ্খলার মধ্যে মারা গেছে, কোন পুলিশ জুলাই মাসে রাজনৈতিক প্রতিরোধের মধ্যে মারা গেছে, এটা ঠিক করে মানবাধিকার কমিশন। খুব ভালো কথা, আমরা মানবাধিকার কমিশনের কাছে যাইতে রাজি। এখন দেখেন মানবাধিকার কমিশন বিষয়ে যে অধ্যাদেশটি আবার ইন্টারিম গভর্নমেন্ট জারি করেছিল সেটাকে নাকচ করে দেওয়া হয়েছে, সেটাকে ল্যাপস করা হয়েছে। তাহলে আমাদের মানবাধিকার কমিশনের অধ্যাদেশ কোনটা চলবে? 2009 যেটা জারি করা হয়েছিল, ওই 9 মানবাধিকার কমিশনের মধ্যে লেখা আছে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তারা কোনো তদন্ত করতে পারবে না, নিরাপত্তা বাহিনীর ব্যাপারে তারা কোনো কিছু জারি করতে পারবে না। তার মানে আপনি শেষমেশ গিয়ে আবার ওই জুলাই যোদ্ধাদেরকে ওই ফাঁদের মধ্যে ফেলছেন। এরকম একের পর এক মিথ্যা কথা বলছেন, জনগণের টাকা নষ্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, খোদ প্রধানমন্ত্রী আগে গিয়ে বলছেন 1919 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে মাওলানা ভাসানী ধান শীষ তুলে দিয়েছেন। এই সকল মজা মাস্তারা করে বেড়াচ্ছেন এবং বলছেন কিছুদিন আবার 2/3 মেজরিটি, আমরা যা বলবো তাই হবে, তাই করতে হবে। একটা রাষ্ট্রকে এরকম মজার দিকে নিয়ে যাচ্ছেন। এবং এরপরে আমরা যখন বলি যে আমরা আবার জুলাইয়ের দিকে যাবো, তখন সেদিন আবার ঠাট্টা করেন, মস্করা করেন। কি বলেন যে 2 দিন পর পর গণঅভ্যুত্থান হয় না, 13 বছর আগে একটা গণঅভ্যুত্থান হয়েছে, এখন আরেকটা গণঅভ্যুত্থান চাইলেই হবে না। এটা আমরাও জানি, ইতিহাস আমাদেরকে এটা অনেক জায়গায় শেখায়, সেটা নিয়ে আমাদের এই ইতিহাসের পাঠ পড়তে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, বিএনপি নেতারা আবার বলেন, যারা বলেন যে 2 বছর ওরা গণঅভ্যুত্থান হয় না, তারা আবার বলেন যে 16 বছর ধরে আমরা গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছি। এখন সেই প্রেক্ষাপট তৈরি হচ্ছে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার 1 বছরের মাথায় যখন পিলখানায় 57 জন সেনা কর্মকর্তাকে সেনা অফিসারকে হত্যা করেছিল, তখন তো আওয়ামী লীগ ভাবে না তাকে গণঅভ্যুত্থানের সম্মুখীন হতে হবে 15 বছর পরে। আপনারা এখন ভাবছেন না যে এরকম করে জনগণকে ধোঁকা দেওয়ার পর আপনারা খুঁজে দেখেন, বাংলাদেশের জরিপ করে দেখেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ আপনাদেরকে ধোঁকাবাজ ভাবে।
আপনারা এখন নতুন নতুন ক্ষমতা এসেছেন, দেড় মাস হয়েছে, 1 মাস 1.5 মাস হয়েছে, এখন আপনারা ভাবছেন না যে জনগণের সঙ্গে প্রতারণা করার পরে জনগণ আপনাদেরকে আবার প্রতিরোধের মুখে ফেলাবে। আপনারা যেমন করে বলেন যে 16 বছর ধরে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হচ্ছে, ঠিক তেমন করে আপনারা এই সকল জনগণের সঙ্গে ধোঁকাবাজি করে প্রতারণা করে আর একটা গণ আন্দোলন গণপ্রতিরোধের প্রেক্ষাপট তৈরি করছে। আমরা একটি কথাই বলছি যে এরকম করে জনগণকে ধোঁকা দিতে থাকলে, একের পর এক ধোঁকার মধ্য দিয়ে থাকলে মানুষ আবার কোনো একদিন গণপ্রতিরোধের সম্মুখীন আপনাদেরকে করবে। বলা হয়েছিল যে কৃষক কার্ডে নাকি প্রত্যেক মাসে 2,500 টাকা দেওয়া হবে, এখন সে মাস পরিণত হয়েছে বছরে 2,500 টাকা দেওয়া হবে, এরকম মজা মস্তি করতেছে। এরপরে কালকে গিয়ে প্রধানমন্ত্রী বলছেন যে স্বৈরাচারের ভূত নাকি বিরোধীরা কাজে চাচ্ছে। যার ন্যূনতম পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ালেখা আছে, 2-4টা সূত্র পড়া আছে, সে জানে কখনোই পৃথিবীর কোন সিভিক স্টেটে, কোন সভ্য রাষ্ট্রে বিরোধী দল কখনো ফেসিজমের ভূমিকায় যাইতে পারে না। এটা সবসময় সরকার দল যায়, কারণ রাষ্ট্রের সকল স্টেট মেকানিজম সে হোল্ড করে। তিনি বলছেন যে বিরোধী দল যাচ্ছে স্বৈরাচারের ভূমিকায়। এরকম কাণ্ডজ্ঞানীর বক্তৃতা করে জনগণের মধ্যে আসার চেষ্টা করছে। এখন আসলে বোঝা যাচ্ছে যে আসলে প্রধানমন্ত্রী কেন কথা বলেন না। এটা রিজন আছে যে প্রধানমন্ত্রী কথা বললেই মানে কেন সাউদিন আহমেদকে দিয়ে কথা বলান, কেন প্রধানমন্ত্রী কথা বলেন না, যে আইনের ব্যাখ্যা আইনমন্ত্রীর দেওয়ার কথা সেটা আইনমন্ত্রী কেন দেন না, যেই গণভোট নিয়ে পার্লামেন্টে প্রধানমন্ত্রী কথা বলার কথা সেটা কেন প্রধানমন্ত্রী বলেন না, এটা গতকালকে স্পষ্ট হয়ে গেছে। আইনমন্ত্রী কথা বললেও মিথ্যা বলেন, প্রধানমন্ত্রী কথা বলতে গেলে কাণ্ডজ্ঞানীর কথা বলেন। ফলত একজন আছে, তাকে দিয়ে সকল পরিস্থিতি সামলানোর চেষ্টা চলছে। সালাউদ্দিন ভাইও দোষ নেই, সালাউদ্দিন ভাইকেও দল বলে, তিনিও গিয়ে এইসব দলের হয়ে এইসব কথাবার্তা বলেন, তারও বলতে হয়। সে হয়ে গেছে বিএনপির একা একজন মানুষ, তিনি একাই সবকিছু বলেন আর জনগণ শুধু তার উপরে খেতে, কিন্তু তিনি ছাড়া কথা বলার মতো কেউ নেই। এনিওয়ে, আমি একটা কথা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে আপনারা দেখেছেন গতকালকে এনসিপির মুখ্য সংগঠক হাসনাতুল্লাহর উপরে মব হয়েছে চিটাগাংয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিত্ব পাওয়ার পরে বলেছে মব কালচারের দিন শেষ। মব কালচারের দিন শেষ হয়েছে কেমনে? সরকার ক্ষমতা আসার পরে এই পল্টনে বাসুসের অফিস আছে, এখানে বাসুসের কোনো সাংবাদিক থাকতে পারেন, এমডির অফিসে বিএনপির লোকজন গিয়ে হামলা চালাইছে, তার উপরে মব করছে, মব কালচার শেষ হয়েছে। বেরিয়ে রোডে গেলে এখানে ডিএফপি আছে, ডিএফপিতে কয়েকজন চলচ্চিত্রকার যারা জুলাই নিয়ে সিনেমা বানাইছে, তারা গেছে তাদের সেই সিনেমার যে টাকা, সেই পাওনা টাকা নিয়ে আসছে, ছাত্রদলকে ডেকে এনে বিএনপির একটু তাদের উপরে হামলা করছে, তাদের মাথা ফাটাই দিয়েছে, কান ফাটাই দিয়েছে। আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে একটা মাজারে হামলা চালানো হয়েছে, এবং সেখানে একজন ব্যক্তিকে তার শরীয়তের আকীদা কি, তিনি কোন বিশ্বাস পোষণ করে, এটা ভিন্ন একটা ডিবেট, ভিন্ন আলোচনা, এটা নিয়ে আমাদের আলাদা আলোচনা করতে হবে। আমরা এই আলোচনার জন্য যোগ্য ব্যক্তি নই, কিন্তু একজন ব্যক্তিকে আপনি এভাবে কোনো রকমের বিচার ছাড়া, আদালত ছাড়া মেরে ফেলতে পারেন না, এটা একটা রাষ্ট্রের চরিত্র হইতে পারে না। কত সেরকম একটা লোককে মেরে ফেলা হয়েছে, একজন জলযন্ত্র একটা মানুষকে দুপুরে বেলা কুপায় মারা ফেলা হয়েছে। গতকালকে গণঅভ্যুত্থানের একজন নেতা এবং একজন নির্বাচিত সংসদ সদস্য, যিনি সালাউদ্দিন আহমেদের কলিগ সহকর্মী, তার উপরে মব করা হয়েছে। আজ অব্দি স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে কোনো কিছু বলেননি। দেখবো তিনি মব কালচার কিভাবে শেষ করেন। শেষে আরেকটা কথা বলি যে সবচেয়ে বড় বিপদে আছেন আমাদের নূর ভাই, সবচেয়ে বড় বিপদে আছেন সাকিব ভাইরা। ওনাদের জন্য মুশকিল হয়ে গেছে, ওনারা বিএনপির সঙ্গে না গেলে মন্ত্রিত্ব পাইতেন না। এখন গিয়ে ওনাদের পুরো জীবনে যত পলিটিক্স আছে, পুরো জীবনে যত আলোচনা আছে, সকল আলোচনার বিরুদ্ধে দাঁড়ানো লাগতেছে। আমি এই কথা বলে আমার জানা শেষ করি যে মন্ত্রিত্ব জীবনে বারবার আসবে, এমপি জীবনে বারবার হইতে পারবেন, কিন্তু জনগণ আপনাদেরকে যে জন্য নুরুলকে ভিপি বানাইছে, জোনায়েদ সাকিবকে ওই রকম জায়গায় নিছে, আপনারা সেই জনগণের সঙ্গে প্রতারণা করেন না, জনগণের সেই আশা ভঙ্গ করেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।